জায়গাটার নাম ভূস্বর্গ, মোঘল সম্রাটদের প্রিয় অবকাশ কেন্দ্র। ঐতিহাসিকদের মতে অন্তত ৩,০০০ বছর আগে থেকে এই এলাকায় মানুষের বাস। কাশ্মীরে প্রত্নতত্ত্ববিদরা প্যালিওলিথিক, নিওলিথিক ও মেগালিথিক সকল যুগের প্রত্ননিদর্শন খুঁজে পেয়েছেন। এসব নিদর্শন কাশ্মীরের জনবসতির প্রাচীনত্বের সাক্ষ্য দেয়। প্রকৃতির অনিন্দ্য সুন্দর রূপ মাধুর্যে ভরপুর কাশ্মীর তাই সবসময় ছিল এক সমৃদ্ধ জনপদ। লোককথা অনুযায়ী দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে কলহন এর লেখা কাশ্মীরের ইতিহাস রজত রঙিনী থেকে জানা যায়, কাশ্মীর উপত্যকা পূর্বে একটি হ্রদ ছিল। হিন্দু পুরাণে বর্ণনা করা আছে সৃষ্টির দেবতা ব্রহ্মার পুত্র মহারিষি কশ্যপ বরামুলা বা বরাহমূল পাহাড়ের একাংশ কেটে হ্রদের জল নিষ্কাশন করেন। কাশ্মীর সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর কশ্যপ ব্রাহ্মণদের সেখানে বসতি স্থাপন করার জন্য আমন্ত্রণ করেন। পুরাণের এই কাহিনীর সাথে বাস্তবের কাশ্মীরের ভৌগোলিক অবস্থানের অনেক মিল আছে। কাশ্মীরি জনগোষ্ঠী অনেক আগ থেকে তাদের স্বকীয়তার জন্য পরিচিত ছিল। যেমন প্রাচীন ভারতে যেখানে ইতিহাস লিখার চল ছিল না, সেখানে কাশ্মীরের মানুষেরা ইতিহাস চর্চা করত। এ থেকে বোঝা যায় কাশ্মীরের মানুষ অনেক আগে থেকেই উন্নত চিন্তাভাবনার অধিকারী ছিল। কাশ্মীরের প্রথম শাসকের নাম ছিল রাজা প্রথম গোনান্ডা। তিনি ২০ বছর কাশ্মীর শাসন করেন। এরপর অজ্ঞাত সময় থেকে পাণ্ডু রাজবংশ শাসন করে খ্রিস্টপূর্ব ৩য় শতক পর্যন্ত। সেখান থেকে খ্রিস্টযুগের শুরু পর্যন্ত শাসন করে মৌর্য রাজবংশ। এরপর হুন থেকে শুরু করে সুলতানি আমল কিংবা মোগল আমল, কাশ্মীরের মানুষ বারবার নতুন শাসক দেখেছে। তবে কাশ্মীরের বর্তমান সমস্যা শুরু ১৮ শতক থেকে। কাশ্মীরে মোঘল শাসনের অবসান ঘটে ১৭৫২ সালে। তারপর সেখানে প্রতিষ্ঠিত হয় আফগান শাসন, যা স্থায়ী হয় ১৮১৯ সাল পর্যন্ত। আফগান শাসন কাশ্মীরিদের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতায় ভরা। এদের কেউ কেউ ছিলেন সুশাসক, আবার অনেকেই ছিলেন অত্যাচারী। তারপর আবার আসে শিখরা, কিন্তু তারা ব্রিটিশদের কাছে পরাজিত হয়। এরপরই কাশ্মীরবাসী লম্বা সময় ব্রিটিশ শাসনের হাতে পড়ে। এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে শিখ সাম্রাজ্যের অধীনে বেশ কিছু প্রশাসনিক প্রদেশ ছিল, যার মধ্যে জম্মু, কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তানের গিলগিট উল্লেখযোগ্য। তখন এই জায়গাগুলো শাসন করতেন গোলাপ সিং নামে এক ডোগরা জমিদার। পরে তিনি লাদাখ ও বাল্টিস্তানের শাসন কর্তৃত্ব অধিকার করেন। তবে শর্ত ছিল তাকে ব্রিটিশদেরকে ৭৫ লাখ মুদ্রা জমা দিতে হবে। কর হিসেবে তিনি ব্রিটিশদের প্রতি বছর একটি ঘোড়া, ১২টি উন্নত জাতের ছাগল ও ৩ জোড়া কাশ্মীরি শাল দিতেন। এর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রসদ, এমনকি সেনাও দিয়েছিলেন কাশ্মীরের এই শাসক গোষ্ঠী। এভাবেই ব্রিটিশদের প্রিয়পাত্র হয়ে ওঠেন গোলাপ সিং। গোলাপ সিং ছিলেন অত্যন্ত সাম্প্রদায়িক একজন ব্যক্তি। বিশেষ করে কাশ্মীরের মুসলিমদের জন্য তিনি কঠোর নীতি অবলম্বন করতেন। ইচ্ছামতো অতি উচ্চ হারে কর আরোপ করতে থাকেন কাশ্মীরের জনগণ থেকে। ব্রিটিশ সরকার ১৮৮৫ সালে এসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় প্রশাসনের উপর নজরদারি বৃদ্ধির জন্য কাশ্মীরে একজন কর্মকর্তা নিয়োগ করে, যার পদবি ছিল রেসিডেন্ট অব দ্য স্টেট। তবে এতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। স্থানীয় মুসলমানদের উপর অত্যাচার কমে না। কাশ্মীরি মুসলিমদের অবস্থা এতই খারাপ ছিল যে ১৯৩০ সাল পর্যন্ত রাজ্যের সশস্ত্র বাহিনী কিংবা প্রশাসনিক কাজে হিন্দু রাজবংশীয় বাদে স্থানীয় মুসলমানদের চাকরির কোনো সুযোগ ছিল না। কাশ্মীরের গুরুত্বপূর্ণ এলাকার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হতো হিন্দু ধর্মাবলম্বীদের। মাত্র ২ জন মুসলমান গভর্নর দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন বাকি এলাকায়। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর ব্রিটিশ ভারত দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হলে কাশ্মীরের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। তৎকালীন মহারাজা হরি সিং কাশ্মীরকে স্বাধীন রাখার ইচ্ছা প্রকাশ করলেও বাস্তবতা ছিল ভিন্ন। পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা, বিশেষ করে পাঠান মিলিশিয়ারা
কাশ্মীর আক্রমণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাঠান মিলিশিয়াদের এই আক্রমণ কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের জন্য পরিস্থিতি জটিল করে তোলে। কাশ্মীরের বিশিষ্ট মুসলিম নেতা আব্দুল কাইয়ুম খানের মতে, আমরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিলাম 1947 সালের আগস্ট মাসে। তখন ব্যাপারটা এরকম ছিল যে রাজ্যের সেনাবাহিনী রাজ্যের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে ধীরে ধীরে এমন হলো যে সীমান্ত এলাকা থেকে আরো লোক এতে যোগ দিতে শুরু করছিল। কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায় উপজাতীয় লোকদের অভিযানের কারণে। কাশ্মীর উপত্যকার এক প্রান্তে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ছিল এই বারামুল্লা। এখানে একটি ক্যাথলিক মিশন ও হাসপাতালের উপর আক্রমণ চালায় যোদ্ধারা। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এরপরই রাজা হরি সিং ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি ভারতের সাথে যোগ দেওয়ার চুক্তি করেন এবং ভারতীয় সেনারা কাশ্মীরে প্রবেশ করতে শুরু করে। বিশেষ করে সিক্স রাজপুত রেজিমেন্ট, প্যারা ব্রিগেড এবং গোর্খা রেজিমেন্ট কৌশলগতভাবে এগিয়ে যায় এবং শ্রীনগর দখল করে। ভারতের সেনারা পাঠান মিলিশিয়াদের শ্রীনগর থেকে পিছু হটতে বাধ্য করে এবং একের পর এক অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে। জজিলা পাস, দ্রাস ও কার্গিল অঞ্চলে তুমুল যুদ্ধের পর ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভারতীয়রা খুব দ্রুত বিমানে করে সেনা নিয়ে আসে। পাকিস্তানও খুব দ্রুত এই যুদ্ধে জড়িয়ে পড়ে। কাশ্মীরি যোদ্ধারা কিছু অংশ মুক্ত করলেও আদতে বড় অংশ ভারত দখল করে নেয়। যুদ্ধের মাঝেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। তখন জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে। তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার চিঠি ও ভাষণে বহুবার বলেছেন, কাশ্মীরের মালিক কাশ্মীরের জনগণ। তারাই সিদ্ধান্ত নেবে তারা কাদের সঙ্গে থাকতে চায়। কিন্তু মুখে এক কথা আর অন্তরে আরেক চিন্তার রাখা ভারতীয় নেতারা তাদের কথা রাখেনি। আর কাশ্মীরের জনগণ এভাবেই পরাধীনতার শেকলে শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ে চিরদিনের জন্য।